ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। আজকের টপিক হচ্ছে আপনার হিডেন ক্যারিকুলাম বা লুক্কায়িত পাঠ্যক্রম, কোর ক্যারিকুলাম বা কেন্দ্রীয় পাঠ্যক্রম, অ্যাক্টিভিটি ক্যারিকুলাম বা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। ভালো মতো করে এই বিষয়গুলো বুঝবেন, খুব সহজ বিষয়, কিন্তু এখান থেকে 2 নম্বরে কোশ্চেন যেমন আছে, আর পাঠ্যক্রম সম্পর্কে যে আপনার ইউনিটটা আছে কোর্স 8 এর 5 ইউনিট, হ্যাঁ, এইটা যদি ভালো মতো বুঝতে পারেন, এখানে অনেকগুলো বিষয় এটা বলবো আমি, যেখানে সবগুলো পয়েন্ট করা নেই কিন্তু আমি বলবো, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে বুঝতে হবে পাঠ্যক্রম কি। ভালো মতো করে বুঝুন, পাঠ্যক্রম বলতে আমরা কি বুঝি। পাঠ্যক্রম বলতে আমরা কি বুঝি, পাঠ্যক্রমের বিভিন্ন সংজ্ঞা আছে, আমি সেই সংজ্ঞাগুলোতে পরে বলবো। প্রথমে জানতে হবে যে পাঠ্যক্রমের অর্থ কি, পাঠ্যক্রম বলতে কি বোঝানো হচ্ছে। ক্যারিকুলাম, যা অর্থ হচ্ছে ক্যারিকুলাম, বা যাকে আমরা বাংলায় বলছি পাঠ্যক্রম, অর্থাৎ কোনো কিছু আহ একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা, যা প্ল্যান, সেটা হচ্ছে ক্যারিকুলাম। ঠিক আছে, কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে প্ল্যান বা পরিকল্পনা, সেটা হচ্ছে পাঠ্যক্রম। এক কথায় ছোট্ট করে বলতে গেলে, কিন্তু পাঠ্যক্রমের সংজ্ঞা যদি আমরা প্রথমে আলোচনা করি, তাহলে বলবো যে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য সচেতনভাবে গঠিত যে পরিকল্পনা, তাকে বলা হয় ক্যারিকুলাম বা পাঠ্যক্রম। এটা হচ্ছে সার্বিক যে সংজ্ঞাগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন মনস্তত্ত্ববিদ যেসব তাদের মতামত দিয়েছেন, তাদের মতামতগুলোকে এক জায়গায় করে যে আমরা আহ সংজ্ঞা পাই, সেই সংজ্ঞাটা বলতে গেলে এটাই, যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সচেতনভাবে যে পরিকল্পনা, গঠিত যে পরিকল্পনা, সেটা হচ্ছে পাঠ্যক্রম বা ক্যারিকুলাম। Curriculum is a plan consciously prepared to achieve the purpose of education. অর্থাৎ এডুকেশনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, তাকে অ্যাচিভ করাই হচ্ছে পাঠ্যক্রমের মূল লক্ষ্য। মানে এই সংজ্ঞার মধ্য দিয়ে এটাই এখানে বলা হচ্ছে। এই প্রসঙ্গে বিভিন্ন জন বিভিন্ন বলেছে, যেমন হিলদা তাবা, একজন শিক্ষাবিদ, তিনি বলেছেন যে পাঠ্যক্রম হলো প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সংগঠিত সামগ্রিক শিখন অভিজ্ঞতা সমূহ, যা শিক্ষার্থীর কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন আনয়ন করে। অর্থাৎ বিদ্যালয়ের তত্ত্বাবধানে শিক্ষার্থীর সুনিয়ন্ত্রিত অভিজ্ঞতার সমন্বয় হলো পাঠ্যক্রম। তাহলে পাঠ্যক্রম সম্পর্কে আমরা মোটামুটি যে ধারণা পেলাম, যে পাঠ্যক্রম হচ্ছে এমন একটা পরিকল্পনা, যে পরিকল্পনার মধ্য দিয়ে শিক্ষার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে পৌঁছাতে পারি। এটা হচ্ছে পাঠ্যক্রমের এক কথায় পাঠ্যক্রম বলতে কি। এই পাঠ্যক্রমের ব্যুৎপত্তিগত অর্থটা জানা প্রয়োজন, যে ক্যারিকুলাম শব্দটি কোথা থেকে এসেছে। ক্যারিকুলাম শব্দটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ কুরিয়ার, CURRER, কুরিয়ার থেকে এসেছে, যার অর্থ হলো রেস বা দৌড়ানো, যার অর্থ হলো রেস বা দৌড়ানো। অর্থাৎ ক্যারিকুলামকে দৌড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন আমরা স্পোর্টসে দৌড়াই, ট্র্যাকের মধ্যে দৌড়াতে হয়, সকলকে ট্র্যাক আছে, সেই ট্র্যাকের মধ্যে একটা বাউন্ডারির মধ্যে প্রত্যেককে দৌড়াতে হয়, ট্র্যাকের মধ্যে সকলকে দৌড়াতে হয়। এই যে দৌড়ানোর যে পথ, এটাকে পাঠ্যক্রমের সঙ্গে তুলনা করা হয়েছে, যে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে আহ যে পরিকল্পনা, সেটা হচ্ছে পাঠ্যক্রম। অর্থাৎ পাঠ্যক্রম সম্পর্কে একটা সাময়িক ধারণা আশা করি আপনারা একটু পেলেন। ঠিক আছে, এবার আমরা টপিকের মধ্যে ঢুকে যাব, কারণ পাঠ্যক্রম কি যদি আমরা বলতাম, তাহলে এই লুক্কায়িত পাঠ্যক্রম বা কি, কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কি, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বা কি, আরো আছে, যেমন
নাল ক্যারিকুলাম বা কি এগুলো সম্পর্কে আমরা বুঝতে পারতাম না। তো সেই ৪টার মধ্যে ৩টা পাঠ্যক্রম নিয়ে আজকে আলোচনা করছি। নাল ক্যারিকুলামটা আমি বলে দেবো, যদিও এখানে নেই, আমি ওটা তৈরি করিনি, কিন্তু মুখে মুখে বলে দেবো। সহজ, সবই সহজ। আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে লুক্কায়িত, সরি, প্রথমে জানবো হচ্ছে হ্যাঁ, লুক্কায়িত পাঠ্যক্রম, হিডেন ক্যারিকুলাম বা লুক্কায়িত পাঠ্যক্রম। ভালো মতো করে বুঝবেন যে লুক্কায়িত এই কথার মধ্যে বা হিডেন এই কথার মধ্যেই পাঠ্যক্রম সম্পর্কে একটা ধারণা করা হয়েছে। আমরা কিন্তু এতক্ষণ যেটা জেনেছি যে পাঠ্যক্রম হচ্ছে শিক্ষার লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছানোর একটা পথ বা পরিকল্পনা। তো সেখানে লুক্কায়িত বিষয় আসছে কোত্থেকে? কি বিষয় লুকানো রয়েছে? পাঠ্যক্রমের কি বিষয় লুকানো রয়েছে? যদি আমরা কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করি, ওদের একটা উদাহরণ দিই, এডুকেশন নিয়ে যদি আলোচনা করছি, এডুকেশন সাবজেক্ট, এডুকেশনের একটা পয়েন্ট, একটা টপিক হচ্ছে আহ, ধরুন ধরুন সহজ একটা টপিক ধরে নিচ্ছি, আহ, পাঠ্যক্রম। এডুকেশনের একটা টপিক হচ্ছে পাঠ্যক্রম। আচ্ছা, পাঠ্যক্রম নিলে বুঝবেন না, একটা সহজ টপিক ধরে নিই। সহজ বলতে শিখন। তো শিখন একটা টপিক আমাদের। শিখন নয় আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে শিখন কি, শিখনের লক্ষ্য উদ্দেশ্য, শিখনের বৈশিষ্ট্য, শিখনের শ্রেণীবিভাগ, এই সব নিয়ে সবকিছু নিয়ে আমি আলোচনা করছি। যেগুলো আলোচনা করছি যেগুলো আমি আলোচনা করছি সেটা কিন্তু আহ লুক্কায়িত পাঠ্যক্রম না, সেটা হচ্ছে কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর ক্যারিকুলাম। ঠিক আছে, আমরা সেই জায়গাটা পরে আসবো। এবার লুক্কায়িত পাঠ্যক্রম তাহলে কি? লুক্কায়িত পাঠ্যক্রম এমন একটা শিক্ষা বা মূল্যবোধ বা এমন একটা পরিকল্পনা যা শিক্ষার্থী প্রথাগত পাঠ্যক্রমের বাইরে শেখে। এটি বিদ্যালয় বা সামাজিক পরিবেশের মধ্যে প্রতিফলিত হয় এবং শিখনের অঙ্গীকার করে। অর্থাৎ লুক্কায়িত পাঠ্যক্রম হচ্ছে সেই পাঠ্যক্রম যা শিক্ষার্থীরা বিদ্যালয়ের কোনো শ্রেণীকক্ষে তারা শিখবে না বা তাকে শেখানো হবে না, বা যেগুলো লুকায়িত করা আছে বা যেখানে লুকানো রয়েছে সেগুলো হচ্ছে লুকায়িত পাঠ্যক্রম। আবার বলছি, পাঠ্যক্রমের মধ্যে এমন কিছু এমন কিছু টপিক বা এমন কিছু বিষয় রয়েছে যেগুলো শিক্ষার্থীদেরকে পাঠ্যক্রমের বাইরে রাখা হয় বা শিক্ষার্থীদেরকে পড়ানো হয় না, বা সেই সম্পর্কে সাময়িক একটা ধারণা দেওয়া হয় এবং মনে করা হয় যে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে সামাজিক পরিবেশে বা বিদ্যালয়ের পরিবেশে আপনা আপনি শিখবে। সেটা হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, শিখন চ্যাপ্টারের মধ্যে আমরা শিখন চ্যাপ্টারে সবকিছু আলোচনা করলেও যেগুলো আলোচনা করলাম না, শিখন চ্যাপ্টারের সমস্ত কিছু আলোচনা করেও যেসব টপিকগুলো আলোচনা করলাম না, যেমন শিখনের মধ্যে এমন কিছু টপিক থাকে, যেমন আমরা বলতে পারি যে শিক্ষার্থী শিক্ষার্থী শিখনের মধ্যে একটা শিখন টিচিং এর মধ্যে এমন কিছু টপিক আছে, যেমন ধরো শ্রদ্ধা, অর্থাৎ শ্রদ্ধা, ভালোবাসা, তারপরে কারো প্রতি দরদে মানবিকতা। ঠিক আছে, এই এইগুলো হয়তো এগুলো কি করা হয়, এগুলো শেখানো হয় না স্কুলে। এগুলো কি সামাজিক পরিবেশে দেখা দেখি বা বিভিন্ন ভাবে শিক্ষার্থীরা শেখে। যেমন আমরা বিদ্যালয়ে যে পড়াশোনা করি সেখানে কিন্তু কখনো বলা হয় না যে তুমি আহ সবাইকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এগুলো মৌখিকভাবে বলা হয়, কোথাও লেখা নেই। বইয়ের মধ্যে সেভাবে কোনো লেখা নেই, বা লেখা থাকলেও সেটা মানে ধরুন পাঠ্যসূচির মধ্যে থাকে না। আমরা যে পাঠ্যসূচি বলি, যেটাকে পাঠ্যক্রম বলি, তার মধ্যে থাকে না। এমনি যে মূল্যবোধের শিক্ষা, সেখানে আমরা বিভিন্ন গল্পে উপদেশমূলক গল্প, সেই গল্পের মধ্যে আমরা উপদেশমূলক জিনিসগুলো পাই। কিন্তু সেটাকে পাঠ্যক্রমের পর্যায়ে ফেলা হচ্ছে না। এই বিষয়গুলো হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম বা হিডেন ক্যারিকুলাম। সংজ্ঞাটা কি? লুক্কায়িত পাঠ্যক্রম হলো সেই অপ্রকাশিত শিক্ষা যা ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা স্কুলে অধ্যয়নকালে শেখে, যেমন সামাজিক রীতি, আচরণগত রীতি, নৈতিক মূল্যবোধ। এটা হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম। এগুলো কখনো বইয়ের মধ্যে বিস্তারিত থাকে না, কিন্তু এটা লিখিত কোনো পাঠ্যক্রমের একটা মূল যেটা বৈশিষ্ট্য, যেটা লিখিত আকারে থাকতে হবে।
হ্যাঁ, পাঠ্যক্রমের মূলভূত লিখিত আকারে থাকতে হবে। যেমন আমাদের যে বিএড এর যে প্রোগ্রামটা আছে ২ বছরের যে প্রোগ্রাম, যাকে আমরা বলছি ক্যারিকুলাম বলছি, ২ বছরের ক্যারিকুলাম। সেটার মধ্যে আমরা ফার্স্ট সেমিস্টারে কি পড়বো, সেকেন্ড সেমিস্টারে কি পড়বো, থার্ড সেমিস্টারে কি পড়বো, ফোর্থ সেমিস্টারে কি পড়বো, সমস্ত কিছু ডিটেইলস লেখা আছে। তো এটা হচ্ছে ক্যারিকুলাম। এবার ক্যারিকুলামের মধ্যে প্রতিটা কোর্স ওয়াইজ যেগুলো আলোচনা করা আছে তাকে বলা হচ্ছে সিলেবাস। সেটা হচ্ছে পাঠ্যসূচি। পাঠ্যসূচির মধ্যে যেগুলো ইউনিট ওয়াইজ করা হয়েছে সেটা হচ্ছে একক, পাঠ্য একক বা লেসন ইউনিট। তো এভাবে সমস্ত কিছুর মানে এগুলাকে ছোট ছোট যদি ইউনিটকে একটা ইউনিট, পাঠ্য ইউনিট বা লেসন ইউনিট, সিলেবাস থেকে বড় হচ্ছে ক্যারিকুলাম। যে ক্যারিকুলামটা হচ্ছে একটা বড় বৃহৎ একটা অংশ, যার লিখিত একটা অংশ থাকবে। ঠিক আছে? তবে এখানেও একটা প্রশ্ন আসে, যে ম্যাডাম বলল যে সবসময় যে লিখিত আকারে থাকবে তা কিন্তু নয়। ঠিক আছে? কিছু কিছু যে বৈজ্ঞানিক যে পরীক্ষা-নিরীক্ষাগুলো হচ্ছে, যেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বা বিভিন্ন ধরনের আবিষ্কারমূলক বিষয় হচ্ছে, এগুলো লিখিত আকারে থাকে না। আজকে যেটা একটা নতুন একটা আবিষ্কার করলাম সেটা কি করে লিখিত আকারে থাকবে? কিন্তু সেগুলো পরবর্তীকালে লিখিত জায়গায় সেটাকে দেওয়া হয়। অতএব সেটাকে আমরা লুক্কায়িত পাঠ্যক্রম বলবো না। লুক্কায়িত করার অর্থ হচ্ছে হিডেন থাকবে, টোটালি হিডেন, হিডেন থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম। তার বৈশিষ্ট্যগুলি দেখি, তাহলে আমি বুঝতে পারবো। অপ্রকাশিত, প্রকাশ করা যাবে না। এটি পাঠ্যসূচির অংশ নয়, তবে শিক্ষার প্রক্রিয়া অন্তর্ভুক্ত। শিক্ষা প্রক্রিয়া অন্তর্ভুক্ত, পাঠ্যসূচির অংশ নয়। যেমন মিথ্যা কথা বলা। আপনি ছাত্রকে বলেন, তুমি মিথ্যা কথা একদম বলবে না বা মিথ্যা কথা বলা ভালো না। বা ছাত্রকে এটা বলা যেতে পারে যে, তোমরা জানো যে তোমরা যদি তোমরা প্রত্যেকে সাহায্য করবে, প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসবে। এ আপনি পড়ালেন বা আপনি ছাত্রকে শেখালেন। সেটা পরীক্ষার সময় লিখতে হচ্ছে না বা পরীক্ষার মধ্যে সেগুলো থাকছে না প্রশ্নগুলো। আপনাকে বিষয়কেন্দ্রিক প্রশ্নই করতে হচ্ছে বা বিষয়ভিত্তিক পাঠদানই করা হচ্ছে। বিষয়কেন্দ্রিক পাঠ, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম বা সাবজেক্ট কারিকুলাম আর হিডেন কারিকুলামের মধ্যে এটাই পার্থক্য। ঠিক আছে? তবে শিক্ষা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে সামাজিক মূল্যবোধ। শিক্ষার্থীরা সামাজিক নৈতিকতা, মূল্যবোধের শিক্ষা, যেমন সহযোগিতা, প্রতিযোগিতা, এইসব হচ্ছে এইসব সামাজিক মূল্যবোধ, এই বিষয়গুলো শিখবে। নেক্সট হচ্ছে আচরণগত শিখন। এটি শিক্ষার্থীদের আচরণ সম্পর্কে গঠনে প্রভাব ফেলে। অর্থাৎ আচরণ সম্পর্কে তাদের আচরণ যে ব্যবহার, সেটা এই পাঠ্যক্রমের মধ্যে প্রকাশ পায়। নেক্সট হচ্ছে জীবন দক্ষতা। অর্থাৎ বাস্তব জীবনের পরিস্থিতিতে এটা অভিযোজিত হয় এবং সমস্যার সমাধান করতে তারা শেখে। এগুলো হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম। আজ হয়তো আপনার একটা সমস্যা হলো। একটা আপনি কোথাও কাজে গেলেন, সেই কাজে একটা সমস্যা হলো। সেই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। আপনাকে হয়তো একটা প্রবলেম হলো, আপনাকে কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় যেতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, কি করলে কি হবে, আপনাকে সমস্ত ঠিক করতে হবে। এই যে বিষয়গুলো আপনি শিখে যাচ্ছেন, পরপর শিখে যাচ্ছেন, আমরা অভিজ্ঞতার মাধ্যমে শিখি। এই অভিজ্ঞতাটাও কিন্তু লুক্কায়িত পাঠ্যক্রমের মধ্যে পড়ছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর ক্যারিকুলাম। কেন্দ্রীয় পাঠ্যক্রম, কোর ক্যারিকুলাম এর মধ্যে একটা বিষয় আছে। কেন্দ্রীয় পাঠ্যক্রম সঙ্গে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম বা সাবজেক্ট ক্যারিকুলাম। সাবজেক্ট ক্যারিকুলাম দুটো কিন্তু পার্থক্য। সাবজেক্ট ক্যারিকুলাম কি বলে দিচ্ছি। সাবজেক্ট ক্যারিকুলাম বা সাবজেক্টিভ ক্যারিকুলাম হচ্ছে সেই ক্যারিকুলাম বা সেই পাঠ্যক্রম যা শুধুমাত্র সাবজেক্ট বা বিষয় কেন্দ্রিক শিক্ষা দেওয়া হয়। যেমন আপনাদের কোর্স নিয়ে যেটা আমি আলোচনা করছি, যেগুলো আমি আলোচনা করছি আমি এই মুহূর্তে, সেটাকে সাবজেক্টিভ ক্যারিকুলামের মধ্যে ফেলতে পারেন। এটা সাবজেক্টিভ বিষয়। আপনার বিষয় যেটা, সেই বিষয় সম্পর্কে আপনি আলোচনা করছেন। কিন্তু কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর ক্যারিকুলাম সেটা কিন্তু নয়। কেন্দ্রীয় পাঠ্যক্রমের ধারণা হচ্ছে শিক্ষামূলক কাঠামো যা শিক্ষার্থীদের জন্য মৌলিক এবং অপরিহার্য বিষয়বস্তু নির্ধারণ করে। এটি শিক্ষার্থীদের মধ্যে মৌলিক জ্ঞান, দক্ষতা এবং মননশীল গড়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছে বা গড়ে তোলা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ কেন্দ্রীয় পাঠ্যক্রম, কোর ক্যারিকুলামটা টোটাল জাতীয় পাঠ্যক্রম, অর্থাৎ অর্থাৎ ন্যাশনাল ক্যারিকুলামের সঙ্গে সমানুপাতিক। যেটা আমরা একটা শুনেছেন যে ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক,
এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 2005 যে ফ্রেমওয়ার্কটা হয়েছে সেই ফ্রেমওয়ার্কটা কি এটা একটু আলোচনা করি, তাহলে ভালো মতো বুঝতে পারবেন যে ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্কটা কি। ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্কটা হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেম ফ্রেম বলতে কি, আমার ছবির যে ফ্রেম হয়, ছবির একটা ফ্রেম তৈরি হয়, তো ফ্রেম করে ছবি বাঁধাই রাখি, বাঁধানো হয়, অর্থাৎ ছবিটাকে সুন্দর করে লাগে। ফ্রেম কি করে, ছবিটাকে সৌন্দর্যের বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক তেমনি ক্যারিকুলামে একটা ফ্রেম দরকার। একটা ফ্রেমওয়ার্ক যদি একটা না থাকে, একটা যদি ফ্রেম যদি না থাকে, তাহলে পাঠ্যক্রমের সৌন্দর্যটা থাকবে না। তাই কি করা হলো, সেটা 2005 সালে একটা ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক বলে একটা কমিটি তৈরি করা হলো, যেটি গোটা ভারতবর্ষের জাতীয় পাঠ্যক্রম রূপরেখা তৈরি করবে, অর্থাৎ ফ্রেমওয়ার্ক তৈরি করবে। গোটা ভারতবর্ষের এমন একটা পাঠ্যক্রম তৈরি হবে যেটা সমস্ত রাজ্য এবং আমাদের দেশের পাঠ্যক্রম এক থাকবে। আপনারা সকলে জানেন যে শিক্ষা কেন্দ্রীয় এবং রাজ্যের আওতায় থাকে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা সেটা কেন্দ্রীয় এবং রাজ্যের দুটোর মধ্যেই আছে। মানে কেন্দ্র সরকার শিক্ষাকে ইয়ে করে, তাদের নিজেদের মধ্যে অধিকারে আছে। রাজ্য সরকারের অধিকারী আছে। অর্থাৎ আমাদের যে সংবিধান, সেই সংবিধানের ধারা অনুযায়ী দুটো শিক্ষা ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে এটাকে নির্ধারণ করে। তো সেক্ষেত্রে যখন ফ্রেমওয়ার্কের চিন্তা ভাবনা আসলো যে গোটা দেশে এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি হবে যে সকলে, রাজ্য স্তরে, জেলা স্তরে এবং দেশের স্তরে, জাতীয় স্তরে একই রকম পাঠ্যক্রম তৈরি হবে। যেমন আপনাদের যে বিএড এর যে পাঠ্যক্রমটা, আপনি যদি দেখেন যে এনসিটি যে পাঠ্যক্রম তৈরি করেছে, পশ্চিমবঙ্গের যে সিলেবাসটা, এরকম গোটা আপনার ইন্ডিয়ার একই সিলেবাসটা। শুধুমাত্র আমাদের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি সিলেবাস না এটা। এই সিলেবাসটা অল ইন্ডিয়া বেসিস সিলেবাস। বিএড সিলেবাসটা অল ইন্ডিয়া বেসিস, অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম রূপরেখায় যে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, বা পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। তাহলে কেন্দ্রীয় পাঠ্যক্রমের সংজ্ঞাটা কি? কেন্দ্রীয় পাঠ্যক্রম হলো শিক্ষার সেই অংশ যা শিক্ষার্থীদের সকলের জন্য বাধ্যতামূলক, যেমন গণিত, বিজ্ঞান, ভাষা এবং সমাজবিজ্ঞান। এটি শিক্ষার্থীদের নৈতিক এবং সামাজিক দায়িত্বের প্রতি সচেতন করে, তাদের ভবিষ্যৎ জীবনে প্রস্তুতি করে তোলে। অর্থাৎ কেন্দ্রীয় পাঠ্যক্রমের বিষয় হচ্ছে, আমি এটা বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম বললাম, যে শুধুমাত্র বিষয় নিয়ে আলোচনা করা হয়, বা বিষয়ের যে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা, সেটা হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। কিন্তু কেন্দ্র পাঠ্যক্রম হচ্ছে সেই পাঠ্যক্রম যেখানে শুধুমাত্র বিষয়কেন্দ্রিক নয়, বিষয়কেন্দ্রিক ছাড়া শিক্ষার্থীদের জীবনে, তাদের উন্নত জীবনধারা গড়তে যে বিষয়গুলো প্রয়োজন, সেই সমস্ত বিষয়, সেটা পাঠক্রমিক, সহপাঠক্রমিক সমস্ত বিষয়কে একত্রিত করে যে পরিকল্পনা করা হচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর ক্যারিকুলাম। ঠিক আছে, অর্থাৎ এমন একটা পাঠ্যক্রম হবে যেখানে সমস্ত বিষয়গুলোকে এখানে থাকবে সমস্ত বিষয়গুলো এখানে থাকবে। সেটা হচ্ছে আপনার পাঠক্রমিক বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম হতে পারে, বা সহপাঠক্রমিক হতে পারে। সমস্ত বিষয়গুলো সেখানে থাকবে। এর বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলো কি? যে মৌলিক বিষয়বস্তু, এখানে শিক্ষার্থীরা মৌলিক বিষয়বস্তু শিখবে। এর অনেকগুলো নাম আছে। কেন্দ্রীয় পাঠ্যক্রমকে বলা হয় জাতীয় কোর ক্যারিকুলামের আরেকটা নাম হচ্ছে ন্যাশনাল ক্যারিকুলাম, বা জাতীয় পাঠ্যক্রম, বা মৌলিক পাঠ্যক্রম। মৌলিক পাঠ্যক্রম, এই মৌলিক পাঠ্যক্রম মানে কোর ক্যারিকুলাম, জাতীয় পাঠ্যক্রম মানে কোর ক্যারিকুলাম, আর কেন্দ্র পাঠ্যক্রম মানে হচ্ছে কোর ক্যারিকুলাম। এর নামটা বিভিন্নভাবে এখানে ব্যবহার করা হয়ে থাকে। তো মৌলিক বিষয়বস্তু প্রদান করে, অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের লক্ষ্য, উদ্দেশ্য, তার আহ শিক্ষার্থীর যে ক্যাপাসিটি, সমস্ত কিছুর উপর বেস করে এই কোর ক্যারিকুলামটা
তৈরি করা হয়। আমরা যেটা সাধারণত দেখি যে বই আমরা যে বইগুলো পড়ি সেটা কিন্তু কোর কারিকুলামের মধ্যে পুরোপুরি পড়ছে না। এটা বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের মধ্যেই পড়ছে। যেমন কোর কারিকুলামের বিষয় হচ্ছে যে প্রতিটা শিক্ষার্থীর জন্য আলাদা, আলাদা পাঠ্যক্রম থাকবে। আলাদা, আলাদা শ্রেণীর জন্য পাঠ্যক্রম থাকবে। অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে এমন, এমন বিষয় থাকবে যে বিষয়গুলো সেই নির্দিষ্ট করে সে শিক্ষার্থীর জন্যই। তো এইভাবে তো পাঠ্যক্রম তৈরি করা সম্ভব না। আমার জন্য একটা, আপনার জন্য একটা, তার জন্য একটা, প্রত্যেকের সিলেবাস আলাদা হবে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে, "স্যার আপনি বললেন যে গোটা দেশের বা কেন্দ্রীয় পাঠ্যক্রম অর্থাৎ গোটা দেশে একই রকম পাঠ্যক্রম থাকবে।" হ্যাঁ, একই রকম পাঠ্যক্রম থাকবে। তবে এখানে পাঠ্যক্রমের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যেটা মৌলিক, যেটা মৌলিক থাকবে, যেটা সকলের জন্য প্রয়োজন নেই বা সকলের জন্য প্রয়োজন। কেউ যদি মনে করে যে সবগুলো আমি শিখবো না বা সবগুলো আমি শেখার প্রয়োজন নেই, আমার নির্দিষ্ট কিছু বিষয় শিখলেই হবে, সে সেখানে নির্দিষ্ট কিছু বিষয় শিখতে পারবে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে যে ব্যবহারিক যে পাঠ্যক্রম বা ব্যবহারিক যা কো কারিকুলার অর্থাৎ সহপাঠক্রমিক গুলো যে এখন বর্তমানে চলছে। আপনি স্কুলগুলো দেখবেন তাদের বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোলের সঙ্গে সঙ্গে আর্ট শেখানো হচ্ছে, নাচ শেখানো হচ্ছে, গান শেখানো হচ্ছে, ড্যান্স শেখানো হচ্ছে, ক্যারাটে শেখানো হচ্ছে, ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু বিষয় শেখানো হচ্ছে। যেমন নেচার নেচার ভীষণ অর্থাৎ প্রকৃতি পর্যবেক্ষণে ক্যাম্প করা হচ্ছে, নেচার ক্যাম্প করা হচ্ছে। এরকম অনেকগুলো বিষয় করা হচ্ছে যাতে শিক্ষার্থীদের সক্রিয়তা তৈরি করা যায়। তাদের শিক্ষার্থীর মধ্যে অ্যাক্টিভনেস তৈরি করা যায়। এবং বিশেষ করে শিক্ষার্থীদের দক্ষ যে অর্থাৎ শিক্ষার্থীর স্কিল সেই দক্ষতাকে আরো বৃদ্ধি করার জন্যই এই কোর কারিকু আ সহ পাঠ্যক্রমিক গুলোকে বা কো-কারিকুলার গুলোকে এখানে এড করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সাথে, সাথে এই বিষয়গুলো শিখবে। এবার দেখুন, আপনি ভালোমতো লক্ষ্য করুন যে সবাই কিন্তু শিখলেও নির্দিষ্ট কিছু ন্যাক রয়েছে যে সবাই কিন্তু সেই বিষয়গুলো শিখতে পারে না। যার আর্টের প্রতি ন্যাক আছে সে আর্টটা যত ভালো করতে পারবে, নাচ, গান, ক্যারাটে কিন্তু ততখানি করতে পারবে না। অর্থাৎ সেখানে তখনই তাকে মৌলিক শিক্ষার প্রতি মৌলিক বিষয়বস্তুর প্রতি তাকে সেই দিকে শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে কোর কারিকুলামের একটা বৈশিষ্ট্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেনটা করবেন। আগে আমি বলে নিই, তারপর যার প্রশ্নগুলো আছে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। নেক্সট হচ্ছে ২ নম্বর সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব অর্থাৎ সমাজের বিভিন্ন দিক এবং মূল্যবোধের সাথে সম্পর্কিত। অর্থাৎ এই প্ল্যাটফর্মটা এমনভাবে তৈরি করা হবে যেটা সোশ্যাল ভ্যালু, হিউম্যান ভ্যালু সমস্ত কিছুকে ভ্যালু দিবে, মূল্যবোধ দিবে। অর্থাৎ মূল্যবোধের শিক্ষা দিবে, ভ্যালু এডেড এডুকেশন দিবে। আচ্ছা এখানে একটা কথা, ভ্যালু অর্থাৎ মূল্য, এখানে মূল্য বলতে কি? শিক্ষার মূল্য বলতে কি? এখানে শিক্ষার মূল্য বলতে কিন্তু দাম নয়। আমরা যখন কোনো কিছুর দাম বলি, মূল্য কত? সেই মূল্যটা কিন্তু এখানে মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে সেই ভ্যালু, এখানে ভ্যালুটা বলা হচ্ছে অভিজ্ঞতা, দক্ষতা। সেই দক্ষতা বা অভিজ্ঞতাকে বলা হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ তার যে দক্ষতা, তার যে গুরুত্ব, তার যে ব্যবহারিকতা, তার যে ক্যারেক্টার বৈশিষ্ট্য সবগুলোকে বলা হচ্ছে একসঙ্গে হচ্ছে মূল্যবোধ। নেক্সট হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ জাতীয় শিক্ষানীতির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। জাতীয় শিক্ষানীতি কি? এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি ১৯৮৬, ১৯৬৮ এবং ২০২০। রিসেন্ট যেটা হয়েছে ২০২০। এই ৩ টা জাতীয় শিক্ষানীতি হয়েছে এখনো পর্যন্ত। সেই জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জাতীয় শিক্ষানীতির যে সুপারিশগুলো করা হয়েছে শিক্ষা সম্পর্কে, সেই সুপারিশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এই পাঠ্যক্রমগুলো তৈরি করতে হবে। সবলাইত অর্থাৎ সবার জন্য এটা সমান সুযোগ থাকবে। সবার জন্য সমান সুযোগ। নেক্সট হচ্ছে সাক্ষরতা এবং দক্ষতা উন্নয়ন। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা এবং সাক্ষরতার উন্নয়নকে উৎসাহিত করে। অর্থাৎ এখানে মৌলিক দক্ষতা বলা হচ্ছে। মৌলিক দক্ষতা হচ্ছে নিজের দক্ষতা। মৌলিক কথা হচ্ছে এখানে নিজের দক্ষতা এবং তার যে সাক্ষরতার উন্নয়ন অর্থাৎ শিক্ষার যে উন্নয়ন, তার যে জ্ঞানের যে উন্নয়ন, সেই উন্নয়নকে উৎসাহিত করে। মানে এই প্ল্যাটফর্মটা এমনভাবে তৈরি করা হবে বা ডিজাইন করা হবে যেটা নিজেকে এটা কি দক্ষ করে তুলতে পারে এবং নিজের অভিজ্ঞতা, নিজের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছুর মধ্য দিয়ে নিজেকে উন্নত করতে পারে। এটা হচ্ছে কোর কারিকুলামের মূল
বৈশিষ্ট্য বা মূল দিক। নেক্সট আলোচনা করব কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অ্যাক্টিভিটি ক্যারিকুলাম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। এই কথার মধ্য দিয়ে একটা পাঠ্যক্রম সম্পর্কে কি সেটা কিন্তু মোটামুটি স্পষ্ট হচ্ছে যে কর্মকেন্দ্রিক অর্থাৎ কাজকে গুরুত্ব দিয়ে বা কাজের উপর ভিত্তি করে যে পাঠ্যক্রম সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম একটি শিক্ষামূলক পদ্ধতি যা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শেখার উপর জোর দেওয়া হয়। এই পাঠ্যক্রমে হাতে কলমে কাজ, প্রকল্প, বাস্তব জীবনের অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে। এটা হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কি সেটার সংজ্ঞা। অর্থাৎ এই যে আপনারা প্র্যাকটিকাম করছেন, প্র্যাকটিকামের বিষয় কিন্তু একটা ভালো করে দেওয়া আছে। ওখানে দেওয়া আছে এঙ্গেজমেন্ট উইথ দ্য ফিল্ড অর প্র্যাকটিকাম। দেখবেন যে অর্থাৎ এটার বিষয় এটা কিন্তু বলা হচ্ছে যেন যে এঙ্গেজমেন্ট উইথ দ্য ফিল্ড, অর্থাৎ আপনাকে ফিল্ডে গিয়ে আপনাকে এঙ্গেজ হতে হবে বা আপনাকে ব্যস্ত থাকতে হবে, সেটাকে বলা হচ্ছে বা প্র্যাকটিকাম বলা হচ্ছে। তো আগে এই যে প্র্যাকটিকাম যে ধারণাটা কি, যে হাতে কলমে কাজের মধ্য দিয়ে বা প্রকল্পের মধ্য দিয়ে একটা অভিজ্ঞতা অর্জন, সেটা হচ্ছে প্র্যাকটিকাম বা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সেটাকে আমরা সেই সেই পাঠ্যক্রমকে বলছি আমরা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বা অ্যাক্টিভিটি ক্যারিকুলাম। ধারণাটা কি, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে সহায়তা করে। এটি শিক্ষার্থীদের নিজেদের অভিজ্ঞতা, আগ্রহের ভিত্তিতে শিখতে উৎসাহিত করে, যা তাদের শিক্ষণকে আরো কার্যকর এবং অর্থপূর্ণ করে তোলে। অর্থাৎ কেন্দ্র পাঠ্যক্রম বা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বা অ্যাক্টিভিটি ক্যারিকুলাম এমন একটা ক্যারিকুলাম যেটি কি করে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে সহায়তা করে এবং এটি শিক্ষার্থী নিজেদের অভিজ্ঞতা এবং আগ্রহের ভিত্তিতে শিখতে উৎসাহিত করে, যা তাদের শিক্ষণকে আরো কার্যকরী এবং অর্থপূর্ণ করে তোলে। অর্থাৎ এমন একটা পাঠ্যক্রম হবে যেখানে তারা হাতে কলমে কাজ করতে শিখবে বা কাজ করবে, যা সেই কাজের মধ্য দিয়ে তারা তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সৃজনশীলতা, তাদের মেধা, তার সমস্যা সমাধানের ক্ষমতা, এগুলোকে আরো উন্নত করতে পারবে। এই যে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণাটা এসেছে গান্ধীজির বেসিক এডুকেশন থেকে। গান্ধীজি যে বেসিক এডুকেশনের কথা বলেছেন, গান্ধীজি সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখবো যে গান্ধীজি একটা বেসিক এডুকেশন বা আহ ভিত্তিমূল বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন। সেই বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে এই যে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম অর্থাৎ কাজের মাধ্যমে শিক্ষা। শিক্ষার্থীরা কি করবে, কাজ করবে এবং কাজের মধ্য দিয়ে তারা শিখবে এবং নতুন নতুন জিনিস তৈরি করবে। যেমন গান্ধীজি যেটা বলেছেন যে সুতো কাটা, সুতো মোটা মোটা কাপড় তৈরি করা, তিনি এটার কথা বলেছেন যে তারা যে কাপড় কাটবে, সুতো কাটবে, কি করবে সেটা বাজারে বিক্রি করবে, বিক্রি করে যে অর্থ পাবে সে অর্থ দিয়ে নিজের শিক্ষাটা নিজে তারা অর্জন করবে বা বহন করবে। এটা হচ্ছে কর্মকেন্দ্রিক বেসিক এডুকেশনের ধারণা। সেই ধারণাকে বর্তমান ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে, এটা হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। এখানে কি করে হাতে কলমে শিখবে। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি, অ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করে শেখে, যা তাদের শেখার প্রক্রিয়াকে আরো উপভোগ্য করে। অর্থাৎ তারা হাতে কলমে শিখে, অ্যাক্টিভ থাকে। শিক্ষার্থী যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু কখনোই শিক্ষাদান কার্য সফল হতে পারে না। আপনি যখন ক্লাস নেবেন, আপনার ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে, ছেলে মেয়ে উভয়। সেখানে আপনি 50 জন শিক্ষার্থীকে শেখাচ্ছেন। অর্থাৎ 50 জন শিক্ষার্থী যদি অ্যাক্টিভ না থাকে, আপনি যেটা বলছেন কেউ শুনছে না, কেউ দুষ্টুমি করছে বা কারোর সঙ্গে কথা বলছে, তাহলে কিন্তু সে কখনো শিখতে পারবে না বা আপনার শিক্ষাদান যে প্রক্রিয়া, আপনি যে শিক্ষাদান একটা পর্ব চালু করছেন, সে পর্বটার কোনো অর্থ থাকছে না সেই সব শিক্ষার্থীর কাছে। এবং সঠিকভাবে গোটা ক্লাস অনুযায়ী যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আপনার ক্লাসে আপনি যদি বিশ্লেষণ করেন তাই দেখা যাচ্ছে যে আপনার 100% আপনি সফল হতে পারছেন না। অর্থাৎ অ্যাক্টিভ লার্নিংটা খুব দরকার।
প্রতিটা শিক্ষার্থীকে অ্যাক্টিভ হতে হবে। এই অ্যাক্টিভ হওয়ার জন্য তা কি করতে হবে? পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের হাতে কলমে কাজ, প্রকল্প ভিত্তিক কাজ, সৃজনশীলমূলক কাজ, সমস্যা সমাধানমূলক কাজ, এইসব কাজগুলো তাদেরকে দিতে হবে, যেটা সে দলবদ্ধভাবে করতে পারে বা এককভাবে করতে পারে। এই কাজগুলোর মধ্য দিয়ে তাদের মধ্যে একাগ্রতা বাড়বে। নেক্সট হচ্ছে সহযোগিতা। গোষ্ঠীভিত্তিক কাজের মধ্য দিয়ে বা দলভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে সহযোগিতা করে, যা সামাজিক দক্ষতা বৃদ্ধি করে। সহযোগিতা অর্থাৎ একে অপরকে সাহায্য করছে। দলগত কাজে তাই হয়। একটা দল গ্রুপ তৈরি করা হয়, গ্রুপ ওয়ার্ক, গ্রুপের মধ্যে গ্রুপে একটা প্রবলেম দেওয়া হয়, সে প্রবলেমটা তারা সমাধান করে। তো সমাধান করতে প্রত্যেকে নিজস্ব মতামত শেয়ার করে। এর ফলে সে সমস্যাটা সমাধান খুব তাড়াতাড়ি হয়। এই যে সহযোগিতা, সেটা হচ্ছে অ্যাক্টিভ কারিকুলামের একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে প্রকল্প ভিত্তিক শেখা। প্রকল্প মানে কি বলুন তো? প্রকল্প হচ্ছে একটা সমস্যা। সেই সমস্যাকে সমাধান করার যে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রকল্প। প্রকল্প ভিত্তিক শিক্ষার অনেকগুলো অনেকগুলো আহ পদ্ধতি আছে। যেমন আমি যেটা বলছি, আলোচনা করছি, সেটা হচ্ছে আপনার আপনি ডিসকাস করছি, হ্যাঁ? এটা লেকচার মেথড। লেকচার দিচ্ছি আমি। ক্লাসরুমে লেকচার দিচ্ছি। লেকচার মেথড। এটা তাহলে প্রকল্প ভিত্তিক, অর্থাৎ প্রজেক্ট মেথড আছে। তারপরে হাতে কলমে অনেকগুলো মেথড আছে শিক্ষার, ঠিক আছে? তো সেগুলো অনেকগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্যে প্রকল্প ভিত্তিক শেখা বা প্রকল্প ভিত্তিক যে পদ্ধতি, সেই পদ্ধতি এখানে বেশি করে প্রয়োগ করা হয়। যেটি বাস্তব সমস্যা সমাধান করা হয়। শিক্ষার্থীরা যা সমালোচনামূলক চিন্তাভাবনা বা বিশ্লেষণমূলক দক্ষতা উন্নত করতে পারে। নৈমিত্তিক শিক্ষণ, নৈমিত্তিক শিক্ষণ অর্থাৎ পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের নৈমিত্তিক অভিজ্ঞতা বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সংযুক্ত করে। নৈমিত্তিক কি? নৈমিত্তিক অর্থাৎ আহ অভিজ্ঞতা, অর্থাৎ বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতির যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে নৈমিত্তিক অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা তারা শেখে। কিসের মাধ্যমে শেখে? হাতে কলমে কাজের মাধ্যমে। এই হাতে কলমে কাজের মাধ্যমে যে শেখা, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কারিকুলাম। তাহলে এখানে যেটা আমরা আলোচনা করছি, ৩ টা আলোচনা করলাম এখনো পর্যন্ত। সেটা হচ্ছে ১ম এ লক্ষ্যায়িত পাঠ্যক্রম, হিডেন কারিকুলাম। নেক্সট আলোচনা করলাম কেন্দ্রীয় পাঠ্যক্রম, কোর কারিকুলাম, এবং আরেকটি আলোচনা করলাম কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বা অ্যাক্টিভিটি কারিকুলাম। এবার যেটা আলোচনা করব, সেটা হচ্ছে নাল কারিকুলাম বা অবাঞ্ছিত পাঠ্যক্রম। যদিও এখানে নেই, আমি মুখে মুখে বলে দিচ্ছি। নাল ক্যারিকুলাম বা অবাঞ্ছিত পাঠ্যক্রম। নাল ক্যারিকুলাম কি? নাল ক্যারিকুলাম হচ্ছে এমন একটা এমন একটা পাঠ্যক্রম, মানে নাল ক্যারিকুলাম হচ্ছে অবাঞ্ছিত। কথার মধ্যে আপনি বুঝতে পারবেন যে এই পাঠ্যক্রমটা আহ, মানে একদম নেতিবাচক বা অবাঞ্ছিত, অর্থাৎ এখানে পাঠ্যক্রমের পর্যায়ে ফেলা হয় না। পাঠ্যক্রমের বিষয়ের মধ্যে পাঠ্যক্রম তো অনেক বড় কনসেপ্ট। পাঠ্যক্রমের বিষয়ের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলোকে কখনোই পাঠ্যক্রমের পর্যায়ে ফেলা হয় না। সেটাকে বলা হচ্ছে নাল ক্যারিকুলাম। কোনটা? সেটাকে অবহেলা করা হয়, পড়ানো হয় না। লিখিত পরীক্ষার কোনো বিষয়ে কিছু অংশ বাদ দেওয়া হয়। অর্থাৎ শিক্ষক-শিক্ষিকারা পাঠ্যক্রমের যে অংশটা পড়ান না বা শেখান না, সেই অংশটি নেতিবাচক পাঠ্যক্রম বা নাল কারিকুলাম বা অবাঞ্ছিত পাঠ্যক্রম। ঠিক আছে? তো এই এই এগুলো কিরকম কি? যেমন ধরুন, আপনি ক্লাস করাচ্ছেন, ক্লাসের মধ্যে এমন কিছু বিষয় থাকে যেটা আপনার মনে হচ্ছে এর প্রয়োজন নেই বা এটা না পড়ালেও হবে। সেটা হচ্ছে নাল কারিকুলাম। এটা সবসময় যে থাকবে তা কিন্তু নয়। সেটা আপনার বিষয়ের উপর সেটা নির্ভর করবে। কোন বিষয়ে আপনি পড়াচ্ছেন বা কোন বিষয়ে আপনি আলোচনা করছেন, তার টপিকের উপর আলোচনা করতে হবে। দেখবেন যে আপনি যখন কোনো কিছু আলোচনা করেন, ডিসকাস করেন শিক্ষার্থীদের কাছে, ধরুন আপনি ম্যাথ করেন বা পল সায়েন্স করেন বা হিস্ট্রি করেন বা জিওগ্রাফি করেন, যেটা করুন না কেন, দেখবেন যে সমস্ত বিষয়গুলো কিন্তু এসে পড়ে। আপনি ধরুন একটা জিওগ্রাফি কোনো টপিক নিয়ে আলোচনা করছেন, সেখানে আপনার পল সায়েন্স এসে পড়ে, জীবজগৎ এসে পড়ে,
অনেকগুলো বিষয় এসে পড়ে। অর্থনৈতিক বিষয় এসে পড়ে, অনেকগুলো বিষয় এসে পড়ে। সেগুলো আ সেগুলোর মধ্যে এমন কিছু বিষয় থাকে যেটা আমরা কখনোই সেই জায়গায় পৌঁছাই না বা কখনোই সেটাকে আমরা পড়াই না। সেটা হচ্ছে নাল ক্যারিকুলাম। বোঝা গেল? নেতিবাচক কার্যক্রম কি? যদি আসে বা অবাঞ্ছিত কার্যক্রম কি বা না হোয়াট ইস নাল ক্যারিকুলাম তখন এটা আপনি নিজের ভাষায় লিখবেন ২ নম্বরের জন্য। ঠিক আছে? এগুলো ২ নম্বরের জন্যই এগুলা থাকে। আর এগুলো কিন্তু টিকা কিন্তু আসে। টিকা আসার জন্য আমি এভাবে পয়েন্ট করে দিয়েছি। যেগুলো আপনি টিকা আসলে পয়েন্ট গুলোকে ব্যাখ্যা করলে, একটু পয়েন্ট গুলো ব্যাখ্যা করলে আপনি এটা টিকায় লিখতে পারবেন। ৫ এর মধ্যে আসে বা ১০ এর মধ্যেও কিন্তু অনেক সময় টিকা আসে। ঠিক আছে?